আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগৃহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন নিউজে স্বাগত। রয়েছি আমি সোমশিখা। প্রথমেই বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবরগুলি। কাছাড়েও নির্বাচনের আদর্শ আচরণবিধি বলবৎ। এবার জেলায় ভোট কেন্দ্রের সংখ্যা 1834, জানালেন জেলাশাসক কীর্তি ঝোলি। নাগরিক অধিকার রক্ষা কমিটি আসামের কেন্দ্রীয় অভিবর্তন শনিবার শিলচরে আয়োজিত। নিজ কাঠিগড়ায় নাবালিকা মেয়েদের প্রেমের জালে ফাঁসিয়ে অর্থ আত্মসাতের ফন্দি, থানা সার্কেল অফিস ঘেরাও। নির্বাচনী আদর্শ আচরণবিধি বলবৎ। করিমগঞ্জে রাজনৈতিক দলের ব্যানার হোর্ডিং খুলল প্রশাসন। শনিবার সন্ধ্যায় পানপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। শিক্ষক নিয়োগ থেকে বঞ্চিত হাইলাকান্দি জেলা, আন্দোলনের হুমকি। এবারে বিস্তারিত খবর। নির্বাচন আয়োগের তরফে 2021-এর বিধানসভা নির্বাচনের দিন ও তারিখ ঘোষণার পর শনিবার জেলা জুড়ে বিভিন্ন বিধিনিষেধ জারি করল কাছাড় জেলা প্রশাসন। কাছাড় জেলা প্রশাসনের তরফে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শনিবার গোটা জেলায় বিভিন্ন বিধিনিষেধ জারি করা হয়েছে। জেলা উপায়ুক্ত কীর্তি জল্লি এদিন জানান, রাজ্যে দ্বিতীয় পর্যায়ে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। নির্বাচন আয়োগের ঘোষণা মতে আগামী 1 এপ্রিল নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। বিধানসভা নির্বাচনকে ঘিরে কাছাড় জেলায়ও জোর প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। আগামী 5 মার্চ জেলায় বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 12 মার্চ এবং 15 মার্চ পর্যন্ত চলবে স্ক্রুটিনি বলে জানান জেলাশাসক। আগামী 17 মার্চের মধ্যে প্রার্থীরা নিজ মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। বিধানসভা নির্বাচনকে ঘিরে এবার কোভিড প্রোটোকলের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মডেল কোড অফ কন্ডাক্ট চলাকালীন প্রশাসনের তরফে সমগ্র জেলায় 52টি ময়দান বাছাই করা হয়েছে এবং প্রশাসনের বাছাই করা ময়দানেই কোভিড বিধিনিষেধ মেনে বিভিন্ন রাজনৈতিক দল সভা সমিতি করতে পারবে বলে জানান জেলাশাসক। এছাড়াও শারীরিক প্রতিবন্ধী ও 80 ঊর্ধ্ব জনগণ সহ কোভিড আক্রান্ত ব্যক্তিদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হয়েছে। 1950 টোল ফ্রি নম্বরে ফোন করে যাবতীয় তথ্য দিয়ে পোস্টাল ব্যালটের সুবিধা উঠাতে পারবেন আবেদনকারীরা। কোভিডকে নজরে রেখে প্রত্যেক ভোটদান কেন্দ্রে থার্মাল স্ক্রিনিং করা হবে বলেও এদিন জানায় প্রশাসন। সমগ্র জেলায় 1834টি পোলিং স্টেশন বানানো হবে, যেখানে জেলার 12,57,459 জন ভোটদান করবেন। কোভিড মহামারীকে নজরে রেখে সহায়ক পোলিং স্টেশনের নতুন ধারণা মাথায় রেখেছে কাছাড় জেলা প্রশাসন। রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শুধু 10টি বাহন র্যালিতে ব্যবহার করতে পারবেন বলে জানান জেলাশাসক কীর্তি জল্লি। মনোনয়নপত্র দাখিল করতে 2টি বাহন সহ শুধু 2 জনকেই প্রবেশের অনুমতি দেওয়া হবে। সুরক্ষা ব্যবস্থায় কড়া নজরদারি রাখার পাশাপাশি প্রত্যেক ভোট কেন্দ্রে কেন্দ্রীয় অর্ধ সামরিক বাহিনী মোতায়েন করা হবে বলেও জানান জেলাশাসক। 1 এপ্রিল আয়োজিত হতে যাওয়া বিধানসভা নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সফল করে তুলতে জনগণের সহযোগিতা কামনা করেছেন কাছাড় জেলা প্রশাসন। हमारा डिस्ट्रिक्ट जो कचार है वो सेकेंड फेज इलेक्शन में जाएगा। 1 अप्रैल वो पोलिंग डे है, उसी हिसाब से फिर बाकी डेट्स भी मैं आपको बता देती हूँ एक बार। लास्ट डेट ऑफ नोटिफिकेशन नॉमिनेशन होगा 12 मार्च को। स्क्रूटनी 15 तारीख तक कंटिन्यू करेगा। लास्ट डेट फॉर विड्रॉल 17 मार्च। डेट ऑफ पोल
1st April and counting of course 2nd May को है। आपको तो पता है मॉडल कोड ऑफ कंडक्ट चालू हो गया है, तो उनके रिस्ट्रिक्शंस जो है उनको ऑलरेडी कॉपीज दिए हैं, बातचीत हुआ है। इस बार एज विथ एवरी इलेक्शन वी आर प्रिपेयर्ड ऑन सिमिलर लाइंस, बट इस बार कोविड को ध्यान में रखते हुए थोड़े अपडेट्स हैं। लाइक अर्लियर देयर यूज्ड टू बी 1200 वोटर्स पर पोलिंग स्टेशन, इस बार 1000 वोटर्स पर पोलिंग स्टेशन है। तो जैसे बोला गया था 1200 से 1000 काटना पड़ा, तो ऑक्सिलरी पोलिंग स्टेशंस हमको ऐड करना पड़ा। दे हैव बीन एक्सेप्टेड बाय इलेक्शन कमीशन आल्सो। मैक्सिमम नंबर ऑफ पोलिंग स्टेशंस is 9 polling stations in one location, which is GC College. That is the only location with maximum number of polling stations. बाकी सब में 3, 4, 2, 3 मैक्सिमम ऐसा है। बट कोविड के लिए भी ध्यान में रखा गया है, बट टेक्निकल चीज़ें हैं। अगर कोई इन 5 दिनों में हमको दे देगा तो फिर वो मतलब रिकवरी में थके कंडीशन में उनको नहीं आना पड़ेगा, घर बैठ के वो लोग दे सकेंगे। बट 12D अगर उनको इसमें देना है तो जो उनका मेडिकल वो है उसका सर्टिफिकेट प्रूफ सब लगा के देना पड़ेगा। अलॉन्ग विद द फॉर्म 12D उनको देना है कि हमारा जैसे अगर दिव्यांग है तो वो सर्टिफिकेट देना पड़ेगा, अगर 80+ है तो एज सर्टिफिकेट, अगर कोविड इन्फेक्टेड है तो उनको वो सर्टिफिकेट साथ में लगा के देना पड़ेगा। ओनली देन इट विल बी कंसिडर्ड एज अ वैलिड एप्लीकेशन। ডিভোটার নাগরিকপঞ্জি সহ বিভিন্ন বিষয় নিয়ে নাগরিক অধিকার রক্ষা কমিটির কেন্দ্রীয় অভিবর্তন শনিবার শিলচরে আয়োজিত হলো। শিলচর গান্ধী ভবনে শনিবার আয়োজিত হল নাগরিক অধিকার রক্ষা কমিটি আসামের কেন্দ্রীয় অভিবর্তন। ডিভোটার ডিটেনশন ক্যাম্প, নাগরিকপঞ্জি, নাগরিকত্ব আইন, আসাম চুক্তির 6 নম্বর দফা নিয়ে আলোচনার উদ্দেশ্যে এই কেন্দ্রীয় অভিবর্তন আয়োজিত হয়। এতে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী হাফিজ রশিদ আহমেদ, আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপোধীর ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝার ভূঁইয়া, আমরা বাঙালির সভাপতি সাধনপুর কায়স্থ প্রমুখ। প্রত্যেক বক্তাই বক্তব্য রাখতে গিয়ে বাঙালিরা কিভাবে হয়রানির শিকার হচ্ছেন তা তুলে ধরেন। বলেন, ভারতের স্বাধীনতা আন্দোলনে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন বাঙালিরা। নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ নিয়ে ভারতে প্রবেশ না করলে ইংরেজরা দেশ ছেড়ে যেত না বলে মন্তব্য করেন তারা। বাঙালিরা প্রাণ দিয়েছিল, লক্ষ লক্ষ বাঙালি প্রাণ দিয়েছিল। যদি বাঙালি না জানতো তাহলে আজকে ভারতবর্ষ স্বাধীন হতো না। বাঙালির আত্মবলিদানের জন্য ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আজকে যদি নেতাজি আজাদ হিন্দ ফৌজ নিয়ে মণিপুর পর্যন্ত অগ্রসর না হতো তাহলে সেদিন ইংরেজরা দেশ ছাড়তো না। আমরা দেখলাম কি শেষ পর্যন্ত ধর্মের সুরসুরি দিয়ে দেশটা ভাগ হলো। আমরা যখন ডিভিশন ক্লিয়ার করি আমাদের প্রত্যেকের সাথে ভ্রাতৃত্ববোধ আছে, আমরা একই সাথে আমরা করি, আমরা কোনো দাবি করতে পারি না। আজকে 2005-এ আমরা অ্যাজ পার পপুলেশন প্যাটার্ন ডিব্রুগড়, তিনসুকিয়া, মারঘাটে আমরা দাবি করেছিলাম একটা জাতীয় সংগঠন, উগ্র জাতীয়তাবাদী সংগঠনে বলছে বঙ্গালী থাকিব পারিব, কোনো দাবি করিব নোৱাৰিব। সেই সময় আমাদের ভাতৃ সংগঠন আমাদেরকে সহযোগ করলো না। আমি ইন্ডিপেন্ডেন্ট দাঁড়ালাম 2006-এ। গ্রামের সম্ভ্রান্ত ছেলেদের ফুসলিয়ে এক নাবালিকা মেয়েকে দিয়ে প্রেমের জালে ফাঁসিয়ে টাকা আত্মসাৎ করা হচ্ছে। সঙ্গে চলছে দেহ ব্যবসা থেকে শুরু করে ড্রাগস, গাঁজা সহ অসামাজিক কার্যকলাপ। অভিযোগ নিজ কাটিগড়া এলাকার জনগণের। গ্রামের সম্ভ্রান্ত ছেলেদের ফুঁসলিয়ে এক নাবালিকা মেয়েকে দিয়ে প্রেমের জালে ফাঁসিয়ে টাকা আত্মসাৎ করা হচ্ছে। সঙ্গে চলছে দেহ ব্যবসা থেকে শুরু করে ড্রাগস, গাঁজা সহ অসামাজিক কার্যকলাপ। এমনই অভিযোগ করলেন নিজ কাটিগড়া এলাকার বিভিন্ন সম্প্রদায়ের জনগণ। কাটিগড়া থানা থেকে 150-200 মিটার দূরত্বে রেললাইনের পাশে জয়ন্ত দাসের পরিবার অবৈধ ড্রাগস, জুয়া সহ দেহ ব্যবসার রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। সকাল থেকে গভীর রাত অবধি জয়ন্ত দাসের কুড়েঘরে এইসব অবৈধ কার্যকলাপ রমরমিয়ে চলছে। এ নিয়ে বারবার প্রশাসনের কাছে অভিযোগ করার পরও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। শেষ পর্যন্ত শুক্রবার নিজ কাটিগড়া এলাকার সর্বস্তরের মানুষ কাটিগড়া থানা এবং কাটিগড়া সার্কেল অফিসে উপস্থিত হয়ে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি জানান। আরও অন্যান্য বিভিন্ন তোমার অসামাজিক কাজকর্ম চলে ওইখানে একটা ফ্যামিলি জয়ন্ত দাস তার নাম, তার ভাষা কোন জায়গা ওটা আমরা সঠিক মতো জানি না, জানি আইলাকান্দির ওদিকে কোন জায়গা। ওইখানে আমার আজকে 5 বছর হয়েছে, 5 বছর থেকে ওই রকমেরই ব্যবস্থা। আমরা
সার্বজনীয় মানুষ আমাদের রাস্তায় চলা আটা ফিরা আমরা খুব কঠিন হয়ে দাঁড়াইছি। আজকে আমরা গ্রামের ভালো ভালো ছেলেরা আজকে ঠেলা চালায়, রিক্সা চালায়, গাড়ি চালায়, এমন ছেলেরা নিয়ে তারার মেয়েরার প্রেমের জালে ফাঁসাইয়া তার কাছ থেকে টাকা উদ্ধার করা হয়। আর আমরা খাটিগুলো সর্বশ্রেণী মানুষে মিলিয়া আমরা গভর্নমেন্টের কাছে এটা আবেদন রইল, আমরা সার্কেল অফিসার স্যারের কাছে এটা আবেদন রইল যে 2 দিন 3 দিনের ভিতরে তাই যদি বেহিত কোনো ব্যবস্থা না করতে পারেন তারা অ্যাডমিনিস্ট্রেশনে, তাহলে আমরা সর্বশ্রেণীর মানুষে মিলিয়া আমরা গোটা বড় করি আমরা আন্দোলনে আমরা নিতে পদক্ষেপ নিব আমরা সবে মিলিয়া। নির্বাচনের দিন ঘোষণা হওয়ার সাথে সাথেই সরব হলো প্রশাসন। করিমগঞ্জে বিভিন্ন রাজনৈতিক দলের হোর্ডিং, ব্যানার, বিজ্ঞাপন খুলল প্রশাসন। রাজ্যে নির্বাচনের দিন ঘোষণা হওয়ার সাথে সাথেই তৎপর হলো প্রশাসন। বিভিন্ন রাজনৈতিক দলের লাগানো ব্যানার, হোর্ডিং, বিজ্ঞাপন খোলা শুরু করল প্রশাসন। শনিবার করিমগঞ্জ জেলায় বিভিন্ন স্থানে ব্যানার খুলেন প্রশাসনের কর্মকর্তারা। জেলার উত্তর করিমগঞ্জ, বদরপুর, দক্ষিণ করিমগঞ্জ, পাথারকান্দি, রাতাবাড়ি এসব সমষ্টিতে ব্যানার, হোর্ডিং খুলেন প্রশাসনের কর্মকর্তারা। শিলচর পানপট্টি এলাকায় শনিবার সন্ধ্যা রাতে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রচুর। শনিবার সন্ধ্যা রাতে শিলচর শহরের ব্যস্ততম পানপট্টি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হলো। একটি বহুতল ভবনে আগুন লেগে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ছুটে আসে। বহুতল ভবনটিতে ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ বাসভবন রয়েছে। আচমকা আগুন লাগায় ব্যস্ততম এলাকাটিতে আতঙ্কের সৃষ্টি হয়। আগুন লাগার কারণ জানা না গেলেও প্রচুর ক্ষয়ক্ষতির অনুমান করা হচ্ছে। বিভিন্ন দাবিতে সরব হলো হাইলাকান্দির বীর লচিত সেনার জেলা কমিটি। শিক্ষক নিযুক্তিতে হাইলাকান্দির বঞ্চিত 350 জন শিক্ষককে অবিলম্বে নিযুক্তি প্রদান, মিজো আগ্রাসন বন্ধ করা এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে সরব হলো বীর লচিত সেনার হাইলাকান্দি জেলা কমিটি। মাটিজুড়িতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলা কমিটির সভাপতি জিয়াবুর রহমান শিক্ষক নিয়োক্তিতে হাইলাকান্দি জেলাকে বঞ্চিত করার তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন শুরু করার হুমকি দেন। যেহেতু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সত্যনিষ্ঠার সহিত এই দায়িত্ব পালন করার চেষ্টা করব। সর্ব অবস্থায় আমি সবার সাথে মিলেমিশে মানুষের পাশে গিয়ে মানুষের হয়ে কাজ করব। আমাদের হাইলাকান্দির মধ্যে সেটা বিরাট ধরনের একটা খেলিমিলি করা হয়েছে। বিশেষ করে 350 জন শিক্ষকের ভবিষ্যৎ, ওদের সম্মুখে যারা বাধা দিয়েছেন, এই কেলেঙ্কারির সাথে যারা জড়িত তাদেরকে খুব শীঘ্রই আইনের আওতায় আনা হোক, কোনো সন্দেহ নেই। কারণ বিভিন্ন সময়ে এই ধরনের ষড়যন্ত্র আমাদের মানুষ হয়ে থাকেন, তাদেরকে পূর্ণ সংস্থাপন দেওয়া হয়, কিন্তু এই সমস্ত মানুষদেরকে কেন পূর্ণ সংস্থাপন দেওয়া হয় না? আমরা খুব শীঘ্রই বীর লচিত সেনার সকল সদস্য এবং সকল পদাধিকারী যারা আছেন, আমরা হাইলাকান্দি শহীদ বেদির সম্মুখে অনশন করতে বাধ্য হব। কাঠিগড়ায় একজন স্কুল শিক্ষিকার বাড়িতে ভাঙচুর। মামলার 4 দিন অতিক্রান্ত হলেও পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত না করায় ক্ষোভ জনমনে। কাটিগড়ায় একজন স্কুল শিক্ষিকার বাড়িতে একদল লোক অনধিকার প্রবেশ করে তার নাবালিকা মেয়েকে ভয় দেখিয়ে মানসিকভাবে নির্যাতন করে ভাঙচুর চালায়। ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষিকা ফিরোজা বেগম খান 21শে ফেব্রুয়ারি 3 জনকে অভিযুক্ত করে কাটিগড়া থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্তরা হলেন কাটিগড়া সার্কেল অফিসের দায়িত্বরত পাটোয়ারি অসিত বরণপুর কায়স্থ, বদরপুর থানার চাপঘাট এলাকার আব্দুল মুকিত ও আব্দুল রব। এদিকে মামলার 4 দিন পরও বিষয়টি নিয়ে তদন্ত না করায় পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন এলাকার জনগণ। সার্কেল অফিস থেকে আইসি পরে কইলা আর গড় তো কেউ নাই, ওদিকে মাজান বড় বড় কেউ আসেন, আমি বললাম আর কেউ নাই। পরে পুলিশরা ওদিকে ওদিকে আটাফিরা করছেন। পরে উঠে হয়েছেন চলো জায়গার জায়গা ওটা ভাঙ্গে উঙ্গে ফেলাই গড় উড়তা আসি। পরে পুলিশরা গেছেন গিয়া আমরা গড় আসলো, ওটা ভাঙ্গিছেন, নেটর জালটা তুলছেন। পরে আমি গেছিলাম ভিডিও করাত। পরে একজন মহিলা পুলিশে ওইটা কন্টিনিউ কিতা করো কিতা ভিডিও করো মোবাইল কিন্তু। পরে আমি দৌড়াই আই গেছি গড়ের ভিতরে, আরেক বিল লাগাই দিছি। পরে আইসেন আরেক বিলও বাড়াবাড়ি করছে।
করিমগঞ্জে বিগত দিনে বিজেপি সরকারের জনমুখী প্রকল্পগুলির উপর আলোকপাত করলেন জেলা বিজেপির পদাধিকারীরা। বিজেপির 5 বছরের শাসনকালের সময় গ্রহণ করা বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরলেন করিমগঞ্জ জেলা বিজেপির কর্মকর্তারা। শনিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিজেপি সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলির উপর আলোকপাত করেন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য। বিগত দিনে বিজেপি দল ভালো কাজ করে থাকলে এর সুফল পাওয়া যাবে বলে মন্তব্য করেন তিনি। সেই অনুষ্ঠানে করিমগঞ্জের 5টি প্রকল্পের একযুগে শিলান্যাস বা উদ্ঘাটন করেছিলেন। আর গতকালকের সেই দিনটিও করিমগঞ্জের জন্য একটি ঐতিহাসিক দিন ছিল। একযুগে একসঙ্গে 5টি প্রকল্প, আর সবকটি অন্ততপক্ষে একটি প্রকল্প অর্থ রাশির দিক থেকে বেশ বড় প্রকল্প ছিল। আজকের দিনে ব্রডগেজ এসেছে। ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের সরকার আসার পর ব্রডগেজের ইঞ্জিন চলেছে। ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর করিমগঞ্জ থেকে বদরপুর এখন 15 থেকে 20 মিনিটে যাওয়া যায়। ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর করিমগঞ্জ থেকে শিলচর 1 ঘন্টা 10 মিনিটে পৌঁছা যায়। আর ভারতীয় জনতা পার্টির সরকারের উন্নয়নমূলক কাজের সামান্য উদাহরণ হিসাবে আমরা অন্ততপক্ষে 7 ঘন্টায় করিমগঞ্জ থেকে গৌহাটি পৌঁছতে পারি। বুধবার রাতে আশ্রম রোডে দুর্দর্শ চুরির ঘটনা সংঘটিত হয়। চোরের দল নগদ অর্থ সহ প্রচুর স্বর্ণালংকার হাতিয়ে নেয়। বুধবার রাতে আশ্রম রোড গোবিন্দবাড়ির সামনে জনৈক ঝর্ণা দাসের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। ঝর্ণা দাসের ভাড়াটে রানাচন্দের ঘরের ভেতর তছনছ করে চোরের দল। রানাচন্দ বাড়িতে না থাকার সুযোগে চোরের দল নগদ 60,000 টাকা সহ প্রায় 4.5 ভরি সোনা হাতিয়ে নেয়। এ মর্মে রানাচন্দ খবর পেয়ে ন্যাশনাল হাইওয়ের আউটপোস্টে চুরি সংক্রান্ত এজাহার দায়ের করেন, কিন্তু এখন পর্যন্ত ধরপাকড়ের কোনো খবর নেই। উল্লেখ্য, অনেকদিন যাবৎ আশ্রম রোড এলাকায় প্রচুর চুরি সংঘটিত হচ্ছে, তবে পুলিশ প্রশাসন নির্বিকার। রাতে এখন কোথাও কোনো পেট্রোলিং হয় না। এ নিয়ে বিস্তারিত জানান রানাচন্দ। নাম রানাচন্দ। আমরা শ্বশুর বাড়ি গেছিলাম পরশুদিন বোধহয় রাত্রে চুরি হয়েছে। কারণ হয়েছে আমরা তো ভাড়া থাকি বাসায়, মালিকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, এখানে তো টাওয়ার পাওয়া যায় না। ভাড়াটিয়ে আমার ভাগ্নিকে ফোন করছে, পরে কইছে এরকম তোমরা বাড়ি চুরি হয়েছে, তারা আইসে কালকে রাত্রে 11:30টার সময়। আইয়া দেখছে এদিকে তো ঢুকছে চোর, ঢুকিয়া তালা ভাঙিয়া ঢুকিয়া সিটকারি লাগাইয়া তারা এখানে আমার ক্যাশ, আমার ছেলের এডমিশনের 60,000 টাকা ক্যাশ রাখছিলাম, এটা গেছে। আর 4.5 ভরি সোনা আসছিল, সোনাটাও পাইছি না। বাসার থাকার মালিকের নাম কি? মালিকের নাম হইল ঝর্ণা দাস। আর এখানে আশেপাশে প্রচুর এরকম চুরি হওয়ার, কিন্তু পুলিশের কোনো পেট্রোলিং নাই। আমরা কেস করছি, FIR দিয়েছি, এখন আমরা এটার কোনো পাইছি না। লাগা করে কিছু কইতে পারে না? না, তারা জিজ্ঞেস, তারা আমরা তো এরকম কিছু কইতে পারি না। আপনারা কবে আইছে? আমরা আজকে সকালে আইছি। আসাম বিশ্ববিদ্যালয়ের TDC ও আইন কলেজের পরীক্ষা সূচি নিয়ে ক্ষোভ আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের। TDC ছাত্রদের পরীক্ষার সময়সূচি পরীক্ষার 15 দিন আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া কথা, কিন্তু অন্য কোনো কারণবশত TDC ও আইন কলেজের পরীক্ষার সময়সূচি নিয়ে দুঃখিত ছাত্র সংসদ। বিগত পরীক্ষাগুলি অনলাইন ও অফলাইন দুটি পর্যায়ে হয়েছিল, তবে এবার শুধু অফলাইনের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়ে দেয় আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের পক্ষে তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়। TDC স্টুডেন্টের জন্য যে রুটিন দেওয়া হয়েছে ওইটা দেখে আমরা প্রত্যেক স্টুডেন্টরা খুবই দুঃখিত এবং মর্মাহত। কারণ একটা ইউনিভার্সিটি টাইম শিডিউল যখন স্টুডেন্টের জন্য দেয়, তবে মিনিমাম 15 ডেজ টাইম দিতে লাগে, কিন্তু আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরকম কিছুই ফলো করে না। দ্বিতীয়ত, লাস্ট সেমিস্টারে স্টুডেন্টদের জন্য, TDC স্টুডেন্টের জন্য অনলাইন অফলাইন দুটোই মোড রাখা হয়েছিল, কিন্তু এই সেমিস্টারে স্টুডেন্টের জন্য শুধু অফলাইন মোড রাখা হয়েছে।
তো আমরা এই ডিসিশনের তীব্র ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং আমরা আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলে দিতে চাই যে আগামী দিনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের ডিমান্ড যদি না মানে, আমাদের ডিমান্ডগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার। আমাদের ফার্স্ট ডিমান্ড টিডিসি স্টুডেন্ট আর আইন কলেজের স্টুডেন্টের জন্য অনলাইন অফলাইন দুটোই মোডে এক্সাম হতে লাগবে। দ্বিতীয়ত, এক্সামের শিডিউল দেওয়ার 15 ডেজ আগে স্টুডেন্টদেরকে শিডিউল পৌঁছাতে লাগবে, ইউনিভার্সিটি ওয়েবসাইটে আসতে লাগবে। এই দুইটা ডিমান্ড যদি আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের এই দুইটা ডিমান্ড না মানে, তো আগামী দিনে আমরা বাধ্য হব আমাদের ডেমোক্রেটিক রাইটকে এক্সারসাইজ করার জন্য এবং এইটার জন্য পুরোপুরি দায়িত্ব। আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছানোর ছাত্রদের দাবিকে সমর্থন করলেন বামপন্থী নেতা হায়দার হোসেন চৌধুরী। আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছানোর ছাত্রদের দাবিকে সমর্থন করলেন শিলচরের বামপন্থী নেতা হায়দার হোসেন চৌধুরী। শনিবার এক বার্তায় হায়দার হোসেন দাবিকে সমর্থন করে শিলচরের সাংসদ রাজদীপ রায় ও বিধায়ক দিলীপ কুমার পালের নীরব ভূমিকায় প্রশ্ন তোলেন। তিনি বলেন, পড়ুয়াদের পাশে দাঁড়ানো উচিত ছিল তাদের। এছাড়া বহির্জেলা থেকে সরকারি চাকুরিতে নিয়োগ নিয়ে সাংসদ বিধায়কের নীরবতায় ক্ষোভ প্রকাশ করেন। আসাম ইউনিভার্সিটিতে যেগুলা এই যে অন্যায় চলছে ছাত্রদের সঙ্গে, এই সব ব্যাপারে উনারা কেন নীরব? আজকে আমাদের বরাকবেলির ছাত্ররা এই ইউনিভার্সিটির জন্য অনেক আন্দোলন করে আসাম ইউনিভার্সিটি আনা হয়েছে, আর এখন এই ইউনিভার্সিটিতে ছাত্ররার জীবন নিয়ে ছিনিমিনে খেলা চলছে। ইদানিং ছাত্ররা আন্দোলন করছে তাদের পরীক্ষা পিছানোর জন্য, আবার পার্সিলিটি করে যারা ইউনিভার্সিটির ভিতরে তাকে ক্যাম্পের ভিতরে তাদের অনলাইনে পরীক্ষা নেওয়া হচ্ছে। এইসব জিনিস যদি এমএলএ এমপিরা যদি সমাধান না করেন, ওরা তো আর কোনো রাস্তাই নেই ওদের, এরাই তো সমাধান করবে। সমস্ত বরাকবেলির ছাত্রদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা ডিসি মহোদয়ের কাছেও আমার আবেদন, নতুবা আমরা সমস্ত বরাকবেলির যত ছাত্র সংগঠন আছে সব ছাত্র সংগঠন নিয়ে আমরা আন্দোলন শুরু করব, বৃহত্তর আন্দোলন। উইমেন হার্ট কেয়ার সোসাইটির উদ্যোগে শিলচর আশ্রম রোডে মহিলাদের এক স্বাস্থ্য শিবির শনিবার অনুষ্ঠিত হলো। শিলচর আশ্রম রোডে শনিবার ওমেন হার্ট কেয়ার সোসাইটির উদ্যোগে মহিলাদের এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরটি আয়োজনে সহযোগিতা করে নর্থ ইস্ট ইন্ডিয়া কালেকটিভ লায়ন্স ক্লাব ও লায়নেস ক্লাব। আশ্রম রোড দুর্গা মণ্ডপে অনুষ্ঠিত শিবিরে স্থানীয়ভাবে সহযোগিতা করে ক্লাব আমরা। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে আয়োজকদের তরফে স্বর্ণালী চৌধুরী জানান, মহিলাদের চিকিৎসা সহ প্রয়োজনীয় ঔষধপত্র প্রদান করা হয়েছে। শিবিরে ক্লাব আমরার তরফে উপস্থিত ছিলেন সভাপতি সন্দীপ ভট্টাচার্য, অনিল দে, দীপজ্যোতি রায় প্রমুখ। আর আমরা কয়েকটা অর্গানাইজেশন মিলে এই প্রোগ্রামটা করেছি, আর বিশেষভাবে আমাদের মহিলাদের ভালো রাখা, সুস্থ রাখা, হার্ট সুস্থ থাকলে সব সুস্থ থাকবে, তার জন্য আমরা এই মিশনে বেরিয়েছি এবং আমরা আগামী দিনে প্রতি সপ্তাহে হয়তো ক্যাম্প করব। আমরা আপনাদের আগাম জানাবো এবং আগাম জানিয়ে তারপরে আমরা শুরু করব ক্যাম্প করা। নমস্কার, ধন্যবাদ। এবং হার্টের সম্বন্ধে, হার্টের রোগ কীভাবে নিবারণ করা যায়, তার লক্ষণ কী, এই সমস্ত নিয়ে আলাপ আলোচনা হয়েছে। বিশেষ করে আমরা এটাই আমরা চাইছি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, যাতে কোনো ধরনের হার্টের রোগ না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য। হার্টের রোগ হইলে পরে আমরা আক্রান্ত হই, তারপরে ওষুধ খাই, মেডিসিন খাই, গিয়ে সুস্থ হয়, যাতে হার্টের রোগ না হয় সেই দিকে কী ব্যবস্থা আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এবং বিশেষ করে কৃষি সংবাদ সাহেবকে বলছি তার লক্ষণ কী কী সিমটম পাওয়া গেলে বোঝা যাবে যে হার্টে অ্যাটাক করতে পারে, এগুলো নিয়েই আমরা আলাপ আলোচনা করছি এবং বলছি যাতে হার্ট অ্যাটাক না হয় সেই ব্যবস্থা সেটা করার জন্য। এই প্রোগ্রামটা আয়োজন কে করেছে? সেই প্রোগ্রামটা আয়োজন হয়েছে ক্লাব আমরা, এটা আমাদেরই আশ্রম রোডের একটা ক্লাব আমরা। আশঙ্কাজনক অবস্থায় গুয়াহাটিতে চিকিৎসাধীন সাংবাদিক প্রণয় রায়। আশঙ্কাজনক অবস্থায় গুয়াহাটি হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক প্রণয় রায় বর্তমানে আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার হিলারা মা কালী ধাবার সামনে দ্রুতগামী একটি অটোর ধাক্কায় গুরুতর আহত হন সাংবাদিক প্রণয় রায়। সঙ্গে সঙ্গে তাকে কালাইন FRUতে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে শিলচর মেডিকেল কলেজে পাঠান চিকিৎসকরা। তবে প্রণয় রায়ের আঘাত গুরুতর থাকায় শিলচর মেডিকেল কলেজের চিকিৎসকরা তাকে গুয়াহাটি নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বর্তমানে গুয়াহাটির একটি হাসপাতালে ICUতে ভর্তি রয়েছেন প্রণয় রায়। এদিকে এই ঘটনায় মর্মাহত ভাষাহীন কাটিগড়া সহ বরাকের সংবাদ মহল। উল্লেখ্য, কাটিগড়ায় 6 নম্বর জাতীয় সড়কে একের পর এক দুর্ঘটনার জন্য পরিবহন বিভাগের নির্লিপ্ত ভূমিকাকেই দায়ী করেছেন সাধারণ মানুষ। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে শ্রী শ্রী গুরু রবিদাসজির 644তম জন্মজয়ন্তী উৎসব পালন করা হলো শনিবার। রবিদাস উন্নয়ন পরিষদ কাছাড় জেলা কমিটির তরফে শনিবার বিভিন্ন কার্যসূচির মাধ্যমে শ্রী শ্রী গুরু রবিদাসজির 644তম জন্মজয়ন্তী মহোৎসব পালন করা হয়। এ উপলক্ষে সংস্থার কর্মকর্তারা এদিন শহরতলির নরসিংটোলা ময়দান থেকে এক ভব্য শোভাযাত্রা বের করেন। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শোভাযাত্রাটি শিলচর কলেজ রোড স্থিত অস্থায়ী মণ্ডপে পৌঁছে সম্পন্ন হয়। সেখানে অমৃত বাণী সহ ভজন কীর্তন ও বিভিন্ন ধার্মিক কার্যক্রম আয়োজন করার পাশাপাশি এদিন জনগণের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করেন সংস্থার কর্মকর্তারা। বিষয়টি নিয়ে রবিদাস উন্নয়ন পরিষদের সদস্য বাপন রবিদাস সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরেন। আজ রবিদাস উন্নয়ন পরিষদ কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে শিলচর কলেজ রোড শ্রী শ্রী রবিদাস সন্ত গুরু রবিদাসজি 644তম জন্ম জয়ন্তী মহোৎসব পালন করা হইতেছে। এটা শিলচর কাছাড় জেলা রবিদাস উন্নয়ন পরিষদের পক্ষ থেকে হইতেছে। আর সকাল থেকে পূজা আরম্ভ হয়েছে 5টায়, আর 9টা থেকে কীর্তন, র্যালি আছে, আর 1টা থেকে ভজন কীর্তন। নমস্কার, আমাদের শিলচর কলেজ রোড রবিদাস উন্নয়ন সমিতি থেকে আমি বলছি। আমরা সকাল 5টা থেকে আমরা অমৃতবাণী শুরু করেছি। এরপরে আমরা মিছিল বের করেছি। বের করার পরে আমরা মিছিল শিলচর শহর পরিক্রমা করেছি। এরপরে আমরা আবার প্যান্ডেলে এসে আমাদের পূজা অর্চনা হয়েছে। এরপরে আমরা 1টার সময় আমরা অন্নভোগের আয়োজন করেছি। এরপরে আমাদের সন্ধ্যা 6 ঘটিকায় মারওয়ারি সংস্থা থেকে আমাদের এখানে ভজন সন্ধ্যা আরম্ভ হবে। আর নতুন বাজার থেকেও এসেছেন, ওনারাও আমাদের অনুষ্ঠান করবেন। আপনারা সবাই উপস্থিত কামনা করেন। রবিদাস জয়ন্তী জন্মজয়ন্তী 644তম জন্মজয়ন্তী আমরা উৎসব পালন করছি। হযরত পীর চরকি শাহের 69তম বার্ষিক উরুজ শুরু হলো শনিবার। হযরত পীর চরকি শাহের 69তম বার্ষিক উরুস শুরু হলো শনিবার। উত্তর সোনাই এলাকার শিলচর আইজল সড়কের সৈয়দপুর 4র্থ খণ্ডস্থিত চরকি শাহ মোকামে জামাতের পতাকা উত্তোলনের মাধ্যমে 2 দিন ব্যাপী উরুসের সূচনা হয়। বার্ষিক উরুসকে কেন্দ্র করে সাজিয়ে তোলা হয়েছে মোকাম চত্বর। এ নিয়ে মোকাম ডেভেলপমেন্ট ট্রাস্টের কর্মকর্তারা জানান, শনিবার জোহরের নামাজের পর মাদ্রাসা ছাত্রদের কিরাত ও নাতে রসুল অনুষ্ঠিত হবে। পরে থাকছে কোরআন খতম। মাগরিবের পর খাতমে খাজগান ও বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদদের ওয়াজ অনুষ্ঠিত হবে। রোববার সকালে মিলাদ শরীফ, দোয়া ও শিরনি বিতরণ হবে। ঐতিহ্যবাহী এই মোকামে বরাক তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণরা আসেন বলে জানান তারা। পীর চরকি শাহ বাবার 69তম বাৎসরিক উরুস মুবারক মাহফিল অনুষ্ঠিত হতে চলেছে আজ 27শে ফেব্রুয়ারি। এই উপলক্ষে বাদ জোহর জামাতের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর হযরত পীর চরকি শাহ বাবা হাফিজিয়া ও সিনিয়র মাদ্রাসা ছাত্রছাত্রীদের নাত, গজল পাঠ বাদ মাগরিব হইতে ফজর পর্যন্ত বরাক উপত্যকার বিভিন্ন আলেম উলামাগণের ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হইবে। বাদ ফজর মিলাদ, খতমে খাজগান, দোয়া ও সিন্নি বিতরণ করে মাহফিলের
সমাপ্তি ঘোষণা করা হইবে। চলছে আবার বাৎসরিক উরুস মাহফিলে বরাক উপত্যকা তথা আসামের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের আগমন হয়। প্রায় 25 থেকে 30,000 মানুষের সমাগম হয় রাত্রে। নরসিংপুর ও পালঘাট আঞ্চলিক জমিয়াত উলামার যৌথ উদ্যোগে সোনাই নগদীর গ্রামে দানি সমাবেশ অনুষ্ঠিত হবে সোমবার। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ সৈয়দ হাসান আজাদ মাদানী। নগদী গ্রামের ঝুলনপুর সংলগ্ন হোসানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ইসলামিক চিন্তাবিদরা উপস্থিত থাকবেন। শিলচর বেঙ্গল বয়েজ ক্লাব আয়োজিত নাইট ক্রিকেট টুর্নামেন্ট সমাপ্ত হলো শুক্রবার। শিলচর শহরের বেঙ্গল বয়েজ ক্লাব পরিচালিত 8 এসাইড নাইট ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্তি হলো শুক্রবার। টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় উধারবন্দ ক্রিকেট দল ও অম্বিকাপুর ক্রিকেট দল। এ নিয়ে আয়োজকরা জানান 26টি দলকে নিয়ে 12 ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরু হয়। বিজয়ী ও রানার্স আপ দলকে প্রাইজ মানি সহ ট্রফি প্রদান করা হয়। রোটারি ক্লাব সংলগ্ন বেঙ্গল বয়েজের মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টটি উপভোগ করতে প্রচুর দর্শকরা উপস্থিত হন। 26টা টিম জয়েন করেছিল। আজকে ফাইনাল, আজকের টিম হচ্ছে বোধহয় উদারবন ভার্সেস অম্বিকাপুর টিম। হ্যাঁ, দুটা টিমে আজকে ফাইনাল হবে। এটা প্রাইজ সিস্টেম নাকি? হ্যাঁ, প্রাইজ সিস্টেম, প্রাইজ মানি প্লাস ট্রফি। হ্যাঁ, এটা কতদিন ধরে চলছে? এটা শুরু হয়েছিল 12 তারিখ থেকে এই মাসের 12/2/2021। এটা কোন মাঠে হচ্ছে? এটা হচ্ছে বেঙ্গল বয়েজ নিজস্ব মাঠ। আচ্ছা, বিবিসির নিজস্ব মাঠ এটা। এটা কি প্রত্যেক বছর হয়? না, শিলচর ডিএসএ কে দ্বিতীয় দফায় এলইডি লাইট প্রদান করলেন এপিডিসিএল এর সঞ্চালক। প্রথম ও দ্বিতীয় দফা শিলচর জেলা ক্রীড়া সংস্থাকে মোট 15টি 100 ওয়াট এলইডি লাইট প্রদান করলেন আসাম পাওয়ার জেনারেশন কর্পোরেশন লিমিটেডের অন্যতম সঞ্চালক নিত্যভূষণ দে। শনিবার ডিএসএতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে লাইটগুলি তুলে দেন সংস্থার সভাপতি বাবুল হোর, জিএস বিজেন্দ্র প্রসাদ সিং, সহসভাপতি সুজন দত্ত, স্টেডিয়াম সচিব দেবাশিস সোমদের হাতে। অনুষ্ঠানে নিজেদের বক্তব্য নিত্যবাবু জানান, সংস্থার পক্ষ থেকে এ ব্যাপারে তার কাছে পূর্বে আবেদন জানালে সীমিত স্টক থাকার কারণে সবকটি দেওয়া সম্ভব হয়নি। স্টক আসার পর লাইটগুলো আজ প্রদান করতে পেরে খুশি ব্যক্ত করেন। ডিএসএর খেলাধুলোর উন্নতিতে সর্বদাই পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন এপিডিএসএল এর অন্যতম শীর্ষ আধিকারিক। সভাপতি বাবুল হোর বলেন, মাত্র 2 দিন আগে এ ব্যাপারে কথা দেওয়ার পর আজ কথা বাস্তবিক অর্থে কার্যকরী করাতে নিত্যবাবুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সচিব বিজেন্দ্র জানান, এর আগে 3টি 100 ওয়াটের এলইডি লাইট সংস্থার ইনডোরে লাগানো হওয়ার পর অনেকটা উপকারে আসছে খেলোয়াড়দের জন্য। এবার আরও 12টি এলইডি স্টেডিয়ামের প্রয়োজন সাপেক্ষে বিভিন্ন জায়গায় সেগুলো লাগানো হবে। এই মহৎ কাজের জন্য নিত্যবাবুকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সচিব শিলচর ডিএসের সত্যেন্দ্র মোহন দেব স্টেডিয়ামের পিছনের রাস্তায় কয়েকটি স্ট্রিট লাইট লাগানোর ব্যাপারে আগামীতে তার সহযোগিতা কামনা করেন। স্টেডিয়াম শাখা সদস্য শিবব্রত দত্ত, মানিক পাল চৌধুরী, এজিএস অজয় চক্রবর্তী, সৌগত সোম, কোষাধ্যক্ষ অনিমেষ সেনগুপ্ত ছাড়াও সমাজসেবী গোলাপ রায় প্রমুখ উপস্থিত ছিলেন এদিনের সংক্ষিপ্ত অনুষ্ঠানটিতে। টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সভায় এসেছিলাম, তখন ডিএসএ থেকে আমাকে বলা হয়েছিল যে 15টি এলইডি হ্যালোজেন দেওয়ার জন্য। তো তখন স্টকে ছিল না, তখন 3টি দিয়েছিলাম। তো আজকে আরও 12টি দিচ্ছি। আর ডিএসএ ব্যাপারে আমার যতটুকু সাহায্য করার আমি করব। তার 3 দিনের মধ্যেই আমাকে ওটা দুপুরবেলা বিকেলবেলা 4টা নাগাদ ফোন করলো যে বন্ধু কই আছো? আমি বললাম আমি তোর সামনে। সেট আমার স্টকে আছে, হ্যালোজেন এলইডি সেট, তো তোমরা আসো, আমি দিয়ে দেব। অনেক দিন পরে মনে হচ্ছে যে ইনডোর হলটা খুব সুন্দরভাবে আলোকিত হয়েছে, তাই এটার জন্য আমি নিত্যদাকে অশেষ ধন্যবাদ জানাই। এখন নিয়ে নিত্যদা এই লাইটটা দেওয়ায় এবং আরও যে আজ 12টা লাইট দেওয়া হয়েছে, সেই 12টা লাইটটাও
শিলচর এই স্টেডিয়ামের ভিতরে আমরা জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন জায়গায় যে জায়গাটায় উপকারিতায় আসবে আমাদের বা ইনডোর হলেও 1-2টা লাইটের প্রয়োজন আছে, আমরা আগামীতে সেটা করব। প্রথম পল্লী ক্লাবের ব্যবস্থাপনায় আয়োজিত 7-a-side ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে জয়ী হলো প্রথম পল্লী ক্লাব। প্রথম পল্লী ক্লাবের ব্যবস্থাপনায় আয়োজিত 7-a-side নৈশ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে জয়ের শিরোপা অর্জন করল প্রথম পল্লী ক্লাব। শনিবার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে 8 ওভারে 53 রান করে প্রথম পল্লী ক্লাব। জবাবে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে মাত্র 19 রান অর্জন করে স্বস্তি পল্লী ছাত্র সংঘ ক্লাব। ফাইনালে বিজয়ী দলকে পুরস্কার হিসাবে ট্রফি সহ 15,000 টাকা প্রদান করা হয়। রানার্স আপকে প্রদান করা হয় ট্রফি সহ 8,000 টাকা। এছাড়াও তৃতীয় পুরস্কার হিসাবে 3,000 টাকা সহ ট্রফি প্রদান করা হয়। উল্লেখ্য, গত 15 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল টুর্নামেন্টটি। মোট 24টি দল এতে অংশগ্রহণ করে। আমাদের 7-a-side ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছিল কয়েকদিন আগে। প্রথম পল্লী 15 তারিখে শুরু হয়েছে এবং আমাদের প্রথম পল্লী ক্লাব আয়োজনায় এই সম্পূর্ণ হতে যাচ্ছে। ফাইনাল ম্যাচ কিছুক্ষণের মধ্যে শুরু হবে। প্রথম পল্লী বনাম ছাত্রসংঘ ক্লাব, স্বস্তিপল্লী ছাত্রসংঘ ক্লাব। আমরা এই আয়োজনে আমাদের জেনারেল সেক্রেটারি ক্লাবের লিটনদা অনেক পরিশ্রম করে সুন্দর সাজিয়ে এই খেলাটাকে সৌন্দর্য করে তুলেছে এবং ক্লাবের প্রত্যেক সদস্য এত সুন্দর আয়োজন করে তুলেছে। এখন আমাদের এই কয়দিনে, আজকে হচ্ছে আমাদের 26 তারিখ, আজকে 11 দিন হয়ে গেছে। 11 দিন ধরে চলছে এই ম্যাচ। আমাদের আয়োজিত টিম ছিল অনেকগুলোই, অ্যাপ্রক্সিমেটলি 24টি দল ছিল। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। কাছাড়েও নির্বাচনের আদর্শ আচরণবিধি বলবৎ। এবার জেলায় ভোট কেন্দ্রের সংখ্যা 1834, জানালেন জেলাশাসক কীর্তি ঝোলি। নাগরিক অধিকার রক্ষা কমিটি আসামের কেন্দ্রীয় অভিবর্তন শনিবার শিলচরে আয়োজিত। নিজ কাঠিগড়ায় নাবালিকা মেয়েদের প্রেমের জালে ফাঁসিয়ে অর্থ আত্মসাতের ফন্দি, থানা সার্কেল অফিস ঘেরাও। নির্বাচনী আদর্শ আচরণবিধি বলবৎ। করিমগঞ্জে রাজনৈতিক দলের ব্যানার হোর্ডিং খুলল প্রশাসন। শনিবার সন্ধ্যায় পানপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। শিক্ষক নিয়োগ থেকে বঞ্চিত হাইলাকান্দি জেলা, আন্দোলনের হুমকি। এখনকার মতন বিটিএন নিউজ এ পর্যন্তই। ধন্যবাদ।